আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব জানিয়ে দিব। বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তা করা আইন বাতিল। আর জানিয়ে দিব তথ্য সংগ্রহ করছে উপদেষ্টা কার্যালয়। পর্যালোচনা করা হবে আওয়ামী লীগের গুরুত্বের ৮ মেগা প্রকল্প। এবং আরো জানিয়ে দিব ফ্যাসিজমের সব মূল উপড়ে ফেলতে হবে সবাই ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সর্বশেষ জানিয়ে দিব অশান্ত মিয়ানমার দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব। কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলার বিচার করার কথার রেশ জোর দিয়ে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিসির নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই বিষয়ে কথা বলছেন। প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বলেও এই তিনজনের কেউ নির্দিষ্ট করে বলেনি কবে, কখন, কিভাবে হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে। তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যাবর্ণ চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন। অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। তাজুল ইসলাম রোববার ৯ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাবর্ণ চুক্তি সম্পাদিত হয় ২০১৩ সালে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। ভারত কি বাধ্য, তবে কি এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাবর্ণ সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যাবর্ণের বিষয় বিবেচিত হলে ফলাফল যেমন অনিশ্চিত বলে মনে হচ্ছে, তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলেও বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, ২০১৩ সালের চুক্তির অধীনে বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাবর্ণ চাইলে কি ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য, নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে? হ্যাঁ, ভারত শেখ হাসিনাকে প্রত্যাবর্ণ করতে অস্বীকৃতি জানাতে পারে, যদিও তারা মনে করে তাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হয়েছে সেগুলো রাজনৈতিক, বলেছেন দিল্লি ভিত্তিক আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি। তিনি বলেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরত নেওয়ার কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগের বিচারের জন্য। যেসব ব্যাপক হত্যাকাণ্ড, এ ধরনের অভিযোগ প্রত্যাবর্ণ চুক্তির রাজনৈতিক অভিযোগ হিসেবে গণ্য করা হয় না। শেখ হাসিনা ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান। ধারণা করছে তিনি দিল্লির কাছে নিরাপদে আশ্রয় আছেন। তবে তার ব্যাপারে দীর্ঘ মেয়াদে ভারত সরকার কে চায় সেটা পরিষ্কার নয়। হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে এই পর্যায়ে প্রায় ১৫০টি মামলা করা হয়েছে, যার বেশিরভাগ হত্যা মামলা। অন্তত ১১টি মামলা করা হয়েছে আইসিসিতে। বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তা করা আইন বাতিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা করা আইন বাতিল হয়েছে। এর জন্য সোমবার জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪ জারি করেছে রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯ বাতিল করা হলো। এর আগে গত ১৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। খসড়া অনুমোদনের সময় জানানো হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরকরণীয় দৃঢ় প্রত্যয় গ্রহণ করছে। এখন সংসদ না থাকা অধ্যাদেশ জারির মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আইনটি রহিত করা হলো। নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশের এর খসড়া লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের শুটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তথ্য সংগ্রহ করছে উপদেষ্টার কার্যালয়। পর্যায় আলোচনা হবে আওয়ামী লীগের গুরুত্বের ৮ মেগা প্রকল্প। পর্যায় আলোচনা করা হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ গুরুত্ব পাওয়া বিপুল ব্যয়ের ৮ মেগা প্রকল্প। ফাস্ট ট্র্যাকভুক্ত এসব প্রকল্পের বিষয়ে ইতিমধ্যে তথ্য সংগ্রহ করছে পরিকল্পনা উপদেষ্টা কার্যালয়। বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ IMED থেকে সম্প্রতি প্রকল্পগুলোর মোট ব্যয়, বৈদেশিক ঋণ, এখন পর্যন্ত খরচ, বাস্তব এবং আর্থিক অগ্রগতি সহ বিস্তারিত তথ্যের ৩ পৃষ্ঠার একটি অগ্রগতি
অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা কার্যালয় থেকে শীঘ্রই পর্যালোচনা কার্যক্রম শুরু হবে। এদিকে দুর্নীতি দমন কমিশন, দুদক, গোয়েন্দা ইউনিটও এসব প্রকল্পের বিষয়ে নজরদারি করছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। IMEDর সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন রোববার যুগান্তরকে বলেন, উপদেষ্টা কার্যালয় থেকে তথ্য সংগ্রহের বিষয়টি এই মুহূর্তে আমার মনে নেই, তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি-ভুক্ত সব প্রকল্পের বিষয়ে একটি সামারি চাওয়া হয়েছে উপদেষ্টা কার্যালয় থেকে। সেগুলো নিয়ে কাজ চলছে। এসব প্রকল্পের নিয়ে যখন আলোচনা হবে তখন হয়তো মেগা প্রকল্পগুলো নিয়ে আলাদাভাবে পর্দা আলোচনা হতে পারে। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্রে জানায়, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একই সঙ্গে শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বেশি সময় দিয়েছেন। সেখানে কিছুটা গুছিয়ে নিতে দ্রুত পরিকল্পনা মন্ত্রণালয়ের সময় দেওয়া শুরু করবেন। শেষ সময় প্রথম দিকে মেগা প্রকল্পগুলো পর্যা আলোচনার বিষয় শুরু করা হতে পারে। সূত্র জানায়, IMED থেকে পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে পাঠানো অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে 8টি প্রকল্পের মধ্যে ইতিমধ্যে পদ্মা সেতু কাজ শেষ হয়েছে। চলমান আছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল মৈত্র বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতারবাড়ি সমৃদ্ধ অবকাঠামো উন্নয়ন, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতুতে রেল সংযোগ এবং দোহাজারি রামু হয়ে কক্সবাজার এবং রিমু মিয়ানমারের নিকটস্থ ঘুম পর্যন্ত সিগন্যাল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্প। ফ্যাসিজমের সব মূল উপড়ে ফেলতে হবে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের বিভিন্ন স্থানে মত বিনিময় সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলছেন, শুধু শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন না, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জায়গায় ফ্যাসিজম ছিল, এগুলো উপড়ে ফেলতে হবে। এখন শুধু স্বৈরাচার পতন হয়েছে, তাই দায়িত্ব এখনই শেষ হয়নি। রাষ্ট্র একক ব্যক্তির না হয়ে যেন সবার হয় তেমন সংস্কার আনতে হবে। তারা আশা প্রকাশ করছেন, অন্তর্বর্তী সরকার এমন অবস্থা করবে যেখানে রাষ্ট্রপতি যেখানে চিকিৎসা নেবেন সেখানে একজন রিক্সা চালকও স্বাস্থ্যসেবা পাবেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় সোমবার তারা এসব কথা বলেন। এতদিন বরিশাল, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ এবং নরসিংদী সভায় মিলিত হন তারা। বরিশাল পৌর জানায়, সমন্বয়করা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের 5 আগস্ট আগে তাদের মধ্যে কোনো বিভাজন ছিল না, তবে সফল অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং পুনর্গঠনের প্রশ্নে কিছুটা বিভাজন তৈরি হয়েছে। আন্দোলনকারী সবাইকে একযোগে জনসাধারণের কল্যাণ, রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। বিভাজন হলে নতুন অর্জিত স্বাধীনতা ব্যর্থ হবে। গতকাল সোমবার বরিশাল সফরে দিনব্যাপী বিভিন্ন মত বিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক। এসব সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা আদিনী এবং সাইদ রায়হানে ফৌজদারি প্রমুখ বক্তব্য দেন। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, শেখ হাসিনা পালানোর পর পরবর্তীত বাংলাদেশে এখন আর কাউকে ঘুষ দিতে দেয় না, তাই অনেকে ঘুষখোর কর্মকর্তা এখন কাজে অনীহা দেখাচ্ছে। ঘুষ খেতে না পারায় কাজ স্লো করে দিয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে হাসনাত বলেন, আমরা বিশ্বাস করি এই সরকার মেয়াদে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। স্বাস্থ্য, শিক্ষা সহ সব খাতে দুর্নীতি সমূলে উৎপাটন করতে হবে। কোনো ক্ষেত্রে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ বহু মানুষ উপস্থিত ছিলেন। নরসিংদী প্রতিনিধি দলের সবাই যোগ দিতে নরসিংদী পৌঁছালে অনুষ্ঠান স্থলে যেতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সবাই স্থানীয় নরসিংদী সমন্বয়কদের 2 গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করছেন সার্জিস। বিকেলে সমাবেশে স্থগিত ঘোষণা করে আয়োজকরা। অশান্ত মিয়ানমার, দালাল চক্রের সাহায্যে ফের আসছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে 20টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা কৌশলে অনুপ্রবেশ করছে। এ কাজে দালাল চক্র রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি 5 থেকে 8 হাজার টাকা হাতিয়ে নিতে তাদের এপারে আসতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠছে। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন দখল নিতে আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। সেই সঙ্গে এই লড়াই আরো কিছু বিদ্রোহী সশস্ত্র সংগঠন রয়েছে। জানা গেছে, আরাকান আর্মি গত 6 মাসে যুদ্ধে রাখাইনের অধিকাংশ অঞ্চল এবং দেশটির সেনা এবং বিজিবির ক্যাম্প চৌকি দখল করে মংডু শহর দখল নিতে এখন তীব্র হামলা চালাচ্ছে। অন্যদিকে সরকারি বাহিনী মাংডু শহর নিয়ন্ত্রণ রাখতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এই সংঘাতের জেরে মাংডু সহ আশেপাশে গ্রামে বসবাসরত রোহিঙ্গাদের প্রাণহানি ঘটছে। এ কারণে নতুন করে 8 থেকে 12 হাজার রোহিঙ্গা নৌকা করে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। এই রোহিঙ্গাদের টাকার বিনিময়ে সহায়তা করছে টেকনাফ স্থানীয় একটি দালাল
চক্র। আরো জানা গেছে এই চক্রে টেকনক সীমান্তে জাদিমোড়া, দমদমিয়া, কেরুনতলি, রইনতলি, নাইটাংপাড়া, জালিয়াপাড়া, নজিরপাড়া, মৌলভীপাড়া, নয়পাড়া, শাহপীর দ্বীপ, জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, ঘোলারচর, খড়ের মুখ, আলীর ডেইল, মহেশখালী পাড়া, লরম্বি, তুলাতুলি, রাজারছড়া, বাহারছড়া ইত্যাদি পয়েন্ট দিয়ে সীমান্ত দায়িত্বরত বিজেপি কোস্টগার্ড সদস্যের চোখ ফাঁকি দিয়ে কৌশলে রোহিঙ্গাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে। এরপর রোহিঙ্গা উখিয়া এবং টেকনাফ ক্যাম্পে পরিচিত আত্মীয় স্বজনদের কাছে কিংবা টেকনাফে বিভিন্ন ভাড়া বাসায় অংশ নিচ্ছেন।